ধীরে একদিকে কাত হয়ে গেল, যেন সে আমাকে খুব মন দিয়ে দেখছে। তারপর আবার সেই প্রশ্নটা, এই, আমি দেখতে সুন্দর। আমি রাজ। আজ আপনাদেরকে শোনাবো জাপানের এক গা ছমছমে করা ঘটনা, যা 70-এর দশকের পুরনো জাপানকে আতঙ্কের মুখে ফেলে দিয়েছিল। সেই সময় জাপানের অলিতে গলিতে একটা অদ্ভুত গুজব ছড়িয়ে পড়ে। মানুষ বলাবলি করত, রাতে একা হাঁটার সময় হঠাৎ নাকি এক মহিলার সাথে দেখা হতো। লম্বা কোট পরা, মুখে সাদা মাস্ক আর কালো চুল চুল দিয়ে তার মুখটা ঢাকা। সে হঠাৎ মানুষের সামনে এসে জিজ্ঞেস করত যে আমি কি দেখতে সুন্দর। সেই ঘটনা এতটাই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল যে বাচ্চারা একা গাড়িতে ফিরতে ভয় পেত। এমনকি অনেক জায়গায় পরিস্থিতি সামলাতে পুলিশ পর্যন্ত টহল দিতে শুরু করেছিল। ঠিক কি হয়েছিল রহস্যর আড়ালে? আজকের আর্টিকেলে আমরা সেই ভয়াবহ ঘটনার গল্পটি উপস্থাপন করব আপনাদের সামনে। সেদিন রাতটা আমি আজও ভুলতে পারিনি। আমার নাম কেনজি তানাকা। আমি তখন জাপানের এক শান্ত ছোট শহরে একা থাকতাম। সেই রাতটা ছিল অদ্ভুত ঠান্ডা। শীতের বাতাস জানলার ফাঁক দিয়ে ধীরে ধীরে ঢুকছিল ঘরের মধ্যে। ঘড়িতে তখন রাত প্রায় 12টা। আমি বিছানায় বসেছিলাম, ঘুম আসছিল না। ফোনে কিছু দেখছিলাম, মাঝে মাঝে জানলার দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো বাইরে যেন কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে আমি ভাবলাম হয়তো ভুল দেখছি, কিন্তু যখন আবার তাকালাম তখন দেখলাম রাস্তার লাইটের নিচে সত্যি একজন দাঁড়িয়ে আছে। একজন মহিলা, লম্বা কালো চুল, তার মুখে সাদা একটা মাস্ক পরে আছে। সে একদম স্থির দাঁড়িয়ে আছে। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম, তারপর বুঝতে পারলাম সে সরাসরি আমার জানলার দিকেই তাকিয়ে আছে। আমার বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। আমি একটু অস্বস্তি বোধ করলাম, কারণ রাত তখন অনেক অনেক গভীর। এই সময়ে সাধারণত রাস্তায় কাউকে দেখা যায় না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো কাকতালীয়ভাবেই। আমি পর্দাটা টেনে দিলাম, আবার ফোনে মন দিলাম। কিন্তু কয়েক মিনিট পরে একটা শব্দ শুনলাম। প্রথমে ভাবলাম হয়তো বাতাসে কিছু লাগছে, তাই জন্য এরকম শব্দ হচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার, এইবার স্পষ্ট বুঝলাম শব্দটা আসছে আমার জানলা থেকে। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। পা দুটো কেমন যেন ভারী লাগছিল। জানালার দিকে এগোলাম। পর্দা এখনো টানা। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম, তারপর ধীরে ধীরে পর্দাটা সরালাম। আর ঠিক সেই মুহূর্তেই আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ জানলার ঠিক ওপাশে দাঁড়িয়ে আছে সেই মহিলাটা।
একদম আমার সামনে, এত কাছে যে তার চোখ দুটো পরিষ্কার দেখা যাচ্ছে। সে একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ফাঁকা একটা দৃষ্টি। হঠাৎ সে ধীরে ধীরে হাত তুলল আর কাঁচের ওপর আঙুল দিয়ে ঠক ঠক করে নক করল। আমার গলা শুকিয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, "আ- আপনি আপনি এখানে কেন?" সে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর খুব ধীরে বলল, একটা প্রশ্ন করব? তার গলার আওয়াজটা অদ্ভুত ঠান্ডা। আমি কিছু বললাম না। সে আবার বলল, আমি কি দেখতে সুন্দর? প্রশ্নটা শুনে আমার শরীরে লোম খাড়া হয়ে গেল। আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ। আমার উত্তর শুনে সে ধীরে ধীরে মাথা নাড়ল, তারপর সে হাত তুলল আর ধীরে ধীরে তার মুখের মাস্কটা খুলতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে আমি যা দেখলাম সেটা কোনো মানুষের মুখ হতে পারে না। তার ঠোঁট কান পর্যন্ত কাটা, পুরো মুখটা যেন একটা ভয়ঙ্কর হাসিতে ছিঁড়ে গেছে। আর সে আবার একই প্রশ্ন করলো। এখনো কি দেখতে সুন্দর কিজিন? আমার বুকের ভেতরটা যেন থেমে গেল, কারণ আমি তাকে কখনো আমার নাম বলিনি। তবু সে জানে কি করে আমার নাম কেনজি তানাকা। আর ঠিক সেই মুহূর্তে সে ধীরে ধীরে হাসতে শুরু করলো। প্রথমে খুব আস্তে, যেন নিঃশ্বাসের সাথে মিশে থাকা একটা শব্দ। তারপর সেই হাসিটা একটু করে বড় হতে লাগলো, কিন্তু সেই হাসির মধ্যে আনন্দের কিছু ছিল না। ওটা ছিল একটা অদ্ভুত ঠান্ডা অস্বাভাবিক হাসি। আমার বুকের ভেতরটা তখন এত জোরে ধড়ফড় করছিল যে মনে হচ্ছিল মহিলাটা হয়তো সেটা শুনতে পাচ্ছে। আমি এক পা পিছিয়ে গেলাম, কিন্তু সে নড়ল না। সে শুধু কাঁচের ওপাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর আবার ধীরে ধীরে বলল, এখনো কি দেখতে সুন্দর কিজিন? আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি শুধু মাথা নাড়লাম, আমি কিছু বলতে পারছিলাম না। হঠাৎ সে কাঁচের খুব কাছে মুখ নিয়ে এলো। তার কাটা ঠোঁটের ফাঁক দিয়ে একটা অদ্ভুত শব্দ বের হচ্ছিল, যেন কেউ ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি তাড়াতাড়ি পর্দাটা টেনে দিলাম, তারপর কয়েক পা পিছিয়ে গেলাম। আমার হাত পা যে কাঁপছিল। মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছিল, এটা মানুষ না, এটা মানুষ না। কয়েক সেকেন্ড আমি দাঁড়িয়ে রইলাম, তারপর আবার সেই শব্দটা শুনলাম। এইবার আগের চেয়ে অনেক অনেক জোরে সে আবার কাছে নক করছে। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম। হঠাৎ নক করা বন্ধ হয়ে গেল। পুরো ঘর আবার চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড, তারপর 1 মিনিট, কোনো শব্দ নেই। আমার মনে একটু সাহস এলো। আমি ধীরে ধীরে আবার জানলার কাছে গেলাম, পর্দাটা একটু সরালাম, রাস্তার দিকে তাকালাম। কেউ নেই।
রাস্তা একদম ফাঁকা। আমি গভীর একটা নিঃশ্বাস ফেললাম। হয়তো সে চলে গেছে। আমি পর্দা নামিয়ে দিলাম, তারপর বিছানায় বসে পড়লাম। আমার হাত তখনও কাঁপছিল। মাথার ভেতর বারবার সেই মহিলার মুখটা ঘুরছিল। কিছুক্ষণ আমি চুপ করে বসে রইলাম। ঘরের ভেতর একদম নিস্তব্ধতা, শুধু দেওয়ালে ঝোলানো ঘড়িটার টিক টিক শব্দ শোনা যাচ্ছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম সব ঠিক আছে, হয়তো আমি বেশি ভাবছি, হয়তো সেই মহিলাটা সত্যি চলে গেছে। ঠিক তখনই উপরে কোথাও একটা শব্দ হলো। আমি চমকে উঠলাম। আমার ঘরের ঠিক উপরের তলাটা অনেক দিন ধরে ফাঁকা পড়ে আছে, সেখানে কেউ থাকে না। তবুও আবার শব্দটা এলো, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। আমার বুকের ভেতরটা আবার ধড়ফড় করে উঠল, ধড়ফড় করতে শুরু করলো। আমি কান খাড়া করে শুনতে লাগলাম। পায়ের শব্দটা ধীরে ধীরে এক জায়গায় এসে থেমে গেল, ঠিক আমার ঘরের উপরেই। কয়েক সেকেন্ড সম্পূর্ণ নীরবতা। তারপর খুব আস্তে আস্তে মেঝের ওপর যেন কেউ নখ দিয়ে খুঁজতে লাগলো। শব্দটা এতটাই অস্বাভাবিক ছিল যে আমার গা শিউরে উঠল। আমি ধীরে ধীরে মাথা তুলে সিলিং এর দিকে তাকালাম। সিলিং এর মাঝখানে ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ শুরু হলো, যেন কেউ উপর থেকে ধীরে ধীরে নক করছে। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। তারপর হঠাৎ সিলিং এর উপর দিয়ে একটা ছায়া সরে গেল। আমার বুকের ভেতরটা হঠাৎ থেমে গেল, কারণ যে ছায়াটা ছিল সেটা কোনো মানুষের ছিল না। মাথাটা অস্বাভাবিকভাবে একদিকে বাঁকা, আর চুলগুলো লম্বা হয়ে নিচের দিকে ঝুলছে। আমি স্থির হয়ে বসেছিলাম। ঠিক তখনই সিলিং এর ওপর থেকে একটা ফিসফিসে আওয়াজ ভেসে এলো। কে জানে? আমার পুরো শরীর জমে গেল, কারণ সেই কণ্ঠটা একদম সেই মহিলার কণ্ঠ। আর তার পরের মুহূর্তে সে ঠিক সিলিং এর ওপর থেকে ধীরে ধীরে একটা জিনিস নিচে ঝুলতে শুরু করলো। প্রথমে শুধু লম্বা কালো চুল, তারপর একটা মুখ। আর সেই মুখটা দেখে আমার বুকের ভেতরটা যেন বন্ধ হয়ে গেল, কারণ সেই মুখে কান পর্যন্ত কাটা একটা হাসি। আর সে ধীরে ধীরে বলল, আমি কি দেখতে সুন্দর? সেই কথাটা শুনে আমার বুকের ভেতরটা যেন হঠাৎ থেমে গেল। আমি স্থির হয়ে বসেছিলাম। চোখের সামনে সিলিং থেকে ঝুলে থাকা সেই মুখটা ধীরে ধীরে দুলছিল। লম্বা কালো চুলগুলো নিচে ঝুলছে, আর সেই কাঁটা ঠোঁটের ফাঁক দিয়ে অদ্ভুত একটা হাসি। ঘরের ভেতর ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। কখন আমি বুঝতে পারছিলাম যে ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, তবুও বাতাস যেন কোথা থেকে ঢুকছে। ধীরে ধীরে সেই মুখটা আরো নিচে নামতে লাগলো। আমি বিছানার কোণায় সরে গেলাম। আমার শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা ভয় ছড়িয়ে পড়ছিল। তারপর খুব আস্তে একটা শব্দ হলো, কিন্তু একটা মেঝেতে পড়লো। আমি নিচে তাকালাম। লম্বা একটা কালো চুল, আরো একটা, আরো একটা। আমি বুঝতে পারলাম
ওর চুলগুলো আমার বিছানার ওপর পড়েছে। আমি মাথা তুলতেই দেখলাম সে এখন আরো নিচে, এতটাই কাছে যে আমি তার চোখ দেখতে পাচ্ছি। অস্বাভাবিক ফ্যাকাশে রকমের চোখ। কয়েক সেকেন্ড সে আমার দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে আস্তে বলল। আমি একসময় মানুষ ছিলাম, সে ধীরে ধীরে বলল। অনেক বছর আগে। তারপর সে থেমে গেল। আমি শুনতে পাচ্ছিলাম তার নিঃশ্বাস ধীরে আবার ভারী। তারপর আবার বলল। আমি হাসতাম, খুব হাসতাম। লোকেরা বলতো আমার হাসিটা খুব সুন্দর। আমার বুকের ভেতরটা তখন ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ সেই কথাটা বলার সময়ও তার মুখে সেই ভয়ঙ্কর কাটা হাসি। হঠাৎ সে থেমে গেল। ঘরটা আবার চুপ। তারপর ধীরে ধীরে তার হাত উঠল। সে নিজের কাটা ঠোঁটে হাত বুলিয়ে দিল আর খুব আস্তে করে বলল। কিন্তু একদিন কেউ এটা সহ্য করতে পারেনি। আমার গা শিউরে উঠল। সে আর কিছু বলল না, শুধু কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। তারপর তার মুখটা আরো কাছে এলো, এতটাই কাছে যে তার ঠান্ডা নিঃশ্বাস আমার মুখে লাগছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না। হঠাৎ সে আবার সেই প্রশ্নটা করল। আমি কি দেখতে সুন্দর? আমার শরীর কাঁপছিল। আমি উত্তর দিতে পারছিলাম না। ঠিক তখনই ঘরের লাইটটা হঠাৎ নিভে গেল। চারপাশ অন্ধকার, একদম কালো অন্ধকার। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমি অনুভব করছিলাম সে এখনো আমার সামনে আছে। আমি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার পা পাশে বিছানায় লেগে গেল। আমি ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গেলাম। ঘরের ভেতর শব্দটা প্রতিধ্বনির যেন ইকো হয় সেরকম ভাবে। আমি দ্রুত উঠে বসতে গেলাম। ঠিক তখনই আমার ঠিক পাশে কেউ ফিস ফিস করে বলল। আমি ঘুরে তাকালাম। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট বুঝতে পারছিলাম, সে আর সিলিংয়ে নেই। সে এখন ঘরের ভেতরে, আমার খুব কাছে। তারপর অন্ধকারের মধ্যে ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠল। রাস্তার আলো জানলার ফাঁক দিয়ে ঢুকে গেল আর তার মুখটা একটু একটু করে দেখা গেল। আমি দেখলাম সে হাসছে, সেই একই কাটা হাসি, আর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি বুঝতে পারছিলাম আমি যতই পিছিয়ে যাই সে থামবে না, কারণ তার চোখে এমন একটা দৃষ্টি ছিল যেন সে অনেক বছর ধরে কাউকে খুঁজছিল আর আজ সে আমাকে পেয়েছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমি মেঝেতে বসেছিলাম, পিছিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পিঠটা ইতিমধ্যেই দেয়ালে ঠেকে গেছে। ঘরের ভেতর তখন অদ্ভুত রকমের ঠান্ডা। শ্বাস নিলে মনে হচ্ছিল বরফ ঢুকে যাচ্ছে বুকের ভেতরে। অন্ধকারের মধ্যে তার মুখটা একটু একটু করে পরিষ্কার হচ্ছে। লম্বা চুলগুলো মুখের ওপর ঝুলছে আর সেই কাটা ঠোঁটের ভেতর একটা অস্বাভাবিক হাসি বের হচ্ছে। আমি চোখ সরাতে পারছিলাম না। হঠাৎ সে থেমে গেল। আমার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে
তার মাথাটা ধীরে ধীরে একদিকে কাত হয়ে গেল, যেন সে আমাকে খুব মন দিয়ে দেখছে। তারপর আবার সেই প্রশ্নটা খুব নিচু গলায়। আমি কি দেখতে সুন্দর? আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি কোনোভাবে বললাম হ্যাঁ। ঘরটা আবার চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল, কিন্তু তার চোখের দৃষ্টি বদলায়নি। সেই ঠান্ডা ফাঁকা দৃষ্টি। হঠাৎ সে আবার এক পায়ে গেল। আমি আতঙ্কে উঠে দাঁড়ালাম। আমার মনে হচ্ছিল সে আর এক ধাপ কাছে আসে, আমি হয়তো আর বাঁচব না। ঠিক তখনই ঘরের দরজার দিক থেকে একটা শব্দ হলো, যেন কেউ ধীরে ধীরে দরজার হাতল ঘোরাচ্ছে। আমি চমকে উঠে দরজার দিকে তাকালাম, কিন্তু দরজা বন্ধই ছিল। আবার শব্দটা হলো। আমি কয়েক সেকেন্ড দরজার দিকে এইভাবেই তাকিয়ে রইলাম, তারপর ধীরে ধীরে আমার সামনে তাকালাম। আর তখনই আমার বুকের ভেতরটা জমে গেল, কারণ সে আর সামনে দাঁড়িয়ে নেই। ঘরের মাঝখানটা ফাঁকা। আমি দ্রুত চারপাশে তাকালাম, কোথাও নেই, কোথাও নেই। ঘরের বাতাস আবার ভারী হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না সে কোথায় গেল। ঠিক তখনই আমার কানের কাছে খুব ঠান্ডা একটা নিঃশ্বাস লাগলো। আমি স্থির হয়ে গেলাম। তারপর খুব আস্তে একটা ফিসফিসের শব্দ শুনলাম। কে জানে? আমার পুরো শরীর অবশ হয়ে গেল, কারণ সেই ঠান্ডা কণ্ঠটা একদম আমার কানের পাশে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, আর তখনই দেখলাম সে আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে, এতটাই কাছে যে তার চুলগুলো আমার কাঁধে ছুঁয়ে যাচ্ছে। আমি পিছনে সরে যেতে চাইলাম, কিন্তু পা নড়ছিল না। সে আবার ধীরে ধীরে মাথা কাত করলো। তার কাটা ঠোঁটের ফাঁক দিয়ে অদ্ভুত একটা শব্দ বেরোচ্ছিল। তারপর সে খুব আস্তে বলল, তুমি ভয় পাচ্ছ কেন কেজিন? আমি কিছু বুঝতে পারলাম না। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা আরো বেড়ে গেল। জানলার কাঁচটা হালকা কেঁপে উঠল। বাইরে বাতাস নেই, তবুও কাঁচ কাঁপছে। আমি আবার সামনে তাকালাম। সে এখনো আমার সামনে দাঁড়িয়ে। তার চোখ দুটো এখন আগের চেয়ে অনেক অন্ধকার দেখাচ্ছে। হঠাৎ সে ধীরে ধীরে হাত তুলল। তার লম্বা আঙুলগুলো আমার মুখের খুব কাছে এসে থামল। আমি শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিলাম। তার আঙুলটা আমার গালের কাছে থেমে গেল। তারপর সে খুব নিচু গলায় বলল, তুমিও কি হাসতে পারো কেজিন? আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছে। হঠাৎ সে নিজের কাটা ঠোঁটের দিকে আঙুল দেখালো, তারপর আবার আমার মুখের দিকে তাকালো। আর তখনই আমার মাথার ভেতর একটা ভয়ঙ্কর চিন্তা ঢুকে গেল, যেন সে চাইছে আমার মুখটাও মতো হয়ে যাক যেন তার। আমি হঠাৎ পিছিয়ে গেলাম। এইবার আমার পা নড়ল। আমি দ্রুত দরজার দিকে ছুটলাম। হাত বাড়িয়ে দরজার হাতলটা ধরলাম, কিন্তু হাতলটা
ঘুরছিল না। দরজাটা যেন বাইরে থেকে আটকে গেছে। আমি আতঙ্কে হাতলটা টানতে লাগলাম। ঠিক তখনই আমার পেছন থেকে আবারও সেই হাসিটা শোনা গেল। ধীরে, লম্বা, ঠান্ডা একটা হাসি। আমি ঘুরে তাকালাম। সে এখনো ঘরের মাঝখানে দাঁড়িয়ে এক দৃষ্টে আমাকে দেখে যাচ্ছে, আমার দিকে তাকিয়ে আছে। আর তার কাটা ঠোঁটের ফাঁক দিয়ে ধীরে ধীরে সে আমি কি দেখতে একটাই প্রশ্ন সুন্দর বের কে হতে থাকছে। জানে? আমি কি দেখতে সুন্দর কে জানে? তার কথা শুনে আমার হাত শক্ত হয়ে গেল। দরজার হাতলটা আমি এখনো ধরে আছি। আমার বুকের ভেতরটা এত জোরে ধকধক করছিল যে মনে হচ্ছিল শব্দটা পুরো ঘরেই শোনা যাচ্ছে। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। সে একদম ধীর হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো এখন অদ্ভুতভাবে জলজল করছে। আমি কোনোভাবেই বললাম, হ্যাঁ। কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘরের ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো। সে কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ সে অট্ট হাসি হাসলো। কিন্তু এইবার হাসিটা আগের মতো ভয়ঙ্কর লাগছিল না, বরং যেন সে একটু খুশি হয়েছে। সে ধীরে বলল, তুমি অন্যদের মতন না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। অন্যরা কি করতো আমি জিজ্ঞেস করলাম। অন্যরা মিথ্যে বলতো আর পাল্টাতে চাইতো, তাই আমি তাদের ধরতাম। সে একটু মাথা কাত করলো। তার লম্বা চুলগুলো কাঁধের ওপর পড়ে গেল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি আর কিছু বললাম না। সে ধীরে ধীরে আমার দিকে হাঁটতে শুরু করলো। তার পায়ের শব্দ নেই। মনে হচ্ছিল সে মেঝেতে হাঁটছে না, যেন ভাসছে। সে আমার একেবারে সামনে এসে থামলো। তার ঠান্ডা চোখ দুটো আমার চোখে। হঠাৎ সে বলল, তুমি কি জানো আমি কেন মানুষদের জিজ্ঞাসা করি আমি সুন্দর কিনা? আমি মাথা নাড়ালাম। সে ধীরে বলল, কারণ আমি খুঁজছি। আমি জিজ্ঞেস করলাম, কি খুঁজছো? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, আমি সত্যি তাকে খুঁজছি। ঘরের বাতাস হঠাৎ আবারও ঠান্ডা হয়ে গেল। সে বলল, অনেক বছর আগে যখন আমার মুখটাকে এরকম করে এমনভাবে কেটে দেওয়া হয়েছিল, তখন সবাই আমার মুখের দিকে তাকিয়ে চিৎকার করেছিল। কেউ বলতো দানব, কেউ বলতো আমি একটা অভিশাপ, কিন্তু কেউ তখন বলেনি আমি একটা মানুষ। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। সে খুব আস্তে আমার দিকে হাত বাড়ালো। তার আঙুলগুলো বরফের মতো ঠান্ডা। আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম। তার চোখে এমন একটা দৃষ্টি ছিল যেন সে বহু বছর ধরে এই উত্তরটার অপেক্ষা করছিল। হঠাৎ ঘরের লাইটটা আবার জ্বলে উঠল। আর তখন আমি এমন কিছু দেখলাম যা আমার শরীরে রক্ত ঠান্ডা করে দিল। তার মুখটা ধীরে ধীরে বদলাতে শুরু করছে। কাটা ঠোঁটটা যেন একটু একটু করে সোজা হচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য আমি একটা স্বাভাবিক মুখ দেখলাম, একটা মেয়ের মুখ, একটা শান্ত সুন্দর মেয়ের মুখ। আবার সে অবাক হয়ে নিজের মুখে হাত দিল। তার চোখ বড় হয়ে গেল। এটা কিভাবে সম্ভব আমি কিছু বলতে পারলাম না, কিন্তু ঠিক
তখনই হঠাৎ জানলার কাঁচটা জোরে কেঁপে উঠল। আমরা দুজনেই জানলার দিকে তাকালাম। বাইরে রাস্তার আলো দপদপ করছে, আর রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে, একটা লম্বা ছায়া। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে ধীরে ধীরে আমাদের জানলার দিকে তাকিয়ে আছে। মহিলাটা হঠাৎ কেঁপে উঠল, তার মুখ আবার বদলাতে শুরু করলো, কাটা হাসিটা আবার ফিরে এলো। সে ফিস ফিস করে বলল, সে আবার আমাকে খুঁজে পেয়েছে। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, কি? সে ধীরে বলল, যে আমাকে মেরেছিল। ঠিক তখনই ঘরের দরজাটা নিজে নিজে খুলে গেল। বাইরের অন্ধকার করিডোর, কিন্তু সেই অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একটা শব্দ আসছে। কেউ সিঁড়ি বেয়ে উঠছে। আমার মনে হচ্ছিল সে আসছে। সে মানুষ না। মহিলাটা হঠাৎ আমার দিকে তাকালো, তার চোখ এবার ভয়। সে বলল, সে আবার যদি আমাকে ধরে, আমি আর তাহলে মুক্তি পাবো না। আমি বললাম, আমি কি করতে পারি? সে ধীরে বলল, তোমাকে আমাকে বিশ্বাস করতেই হবে। আজ রাতে সব শেষ করতেই হবে। আমি কিছু বুঝে ওঠার আগেই করিডোর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। একটা ভারী গলা, খুব নিচু, খুব ঠান্ডা। সায়রি। মহিলাটা কেঁপে উঠল, তার মুখে আতঙ্ক। সে ফিস ফিস করে বলল, সে এসে গেছে, সে এসে গেছে। আমি দরজার দিকে তাকালাম। অন্ধকারের ভেতর থেকে একটা লম্বা অবয়ব ধীরে ধীরে বেরিয়ে আসছে। আর ঠিক তখনই মহিলাটা আমার হাত শক্ত করে ধরে বলল। আর সেই মুহূর্তে ঘরের লাইট হঠাৎ আবার নিভে গেল। পুরো ঘর অন্ধকার, আর করিডোর থেকে সেই অদ্ভুত কণ্ঠ আবার ভেসে এলো, তোমরা কোথায় যাচ্ছ? আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সায়রির হাতটা এখনো আমার হাত শক্ত করে ধরে আছে। তার হাত বরফের মতো ঠান্ডা। অন্ধকার ঘরের ভেতর আমি শুধু তার শ্বাসের শব্দ পাচ্ছিলাম। সে খুব আস্তে আস্তে বলল, শোনো, সে আমাদের দেখতে পাচ্ছে না এখনো। আমি ফিস ফিস করে বললাম, তাহলে? সে আমার হাত টেনে জানলার দিকে নিয়ে গেল। বাইরের রাস্তার আলো এখনো দপদপ করছে, কিন্তু রাস্তার মাঝখানে যে ছায়াটা ছিল এখন আর নেই। আমার বুকের ভেতরটা আবার থক করে উঠল। আমি ধীরে বললাম, সে কি চলে গেছে? সায়রি মাথা নাড়ল। এখনো যায়নি। তার কণ্ঠটা কাঁপছিল। সে সবসময় অন্ধকারে লুকিয়ে থাকে। ঠিক তখনই করিডোর থেকে আবার পায়ের শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল কেউ খুব ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। আমি দরজার দিকে তাকালাম। অন্ধকারের ভেতর কিছু দেখা যাচ্ছে না, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। সায়রি হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো, যেন আমাকে আড়াল করছেন। আমি অবাক হয়ে বললাম, তুমি কি করছো? সে বলল, যদি সে ঢুকে পড়ে আমি তাকে থামাবো। আমি হতবাক হয়ে গেলাম। তুমি তো তাকে ভয় পাচ্ছ। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ ভাই। ঘরের বাতাস আবার ঠান্ডা হয়ে গেল। আমি দরজার দিকে তাকিয়ে থাকলাম। তারপর ধীরে ধীরে দরজাটা নড়ল।
দরজাটা একটু ফাঁক হলো। অন্ধকার করিডোর, কিন্তু কেউ নেই। পায়ের শব্দ থেমে গেছে। আমি ফিসফিস করে বললাম, সে কি চলে গেল? সায়রে কিছু বলল না। সে দরজার দিকে তাকিয়েছিল। তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি। হঠাৎ সে বলল, না। আমার বুক ধক করে উঠল। সে খুব আস্তে বলল, কারণ সে জানে আমি এখানেই আছি। আমার শরীরে রক্ত যেন জমে গেল। আমি বললাম, কোথায়? সায়রী ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখ দুটো অন্ধকারে ঝলঝল করছে। তারপর সে ফিসফিস করে, কারণ সে জানে আমি এখানেই আছি। আমি তাড়াতাড়ি চারিদিকে তাকালাম। ঘরে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। কিন্তু ঠিক তখনই আমার পেছনে ঠান্ডা বাতাস বয়ে গেল। আমি ঘুরে দাঁড়ালাম। ঘরের আয়নাটা হালকা কাঁপছে। মনে হচ্ছিল কেউ ভেতর থেকে কাছে আঙুল ঢুকছে। শায়রি ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে গেল। তার মুখে অদ্ভুত একটা শান্ত ভাব। আমি বললাম, ওখানে যেও না। সে থামল না। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর খুব আস্তে বলল, এখানেই সব শেষ। আমি কিছু বুঝতে পারছিলাম না। কি শেষ? সে আয়নায় নিজের দিকে তাকিয়ে বলল। আজ আমি পালাবো না। হঠাৎ ঘরের লাইটটা আবার জ্বলে উঠল। আর আয়নার ভেতর আমি একটা ছায়া দেখলাম, লম্বা, বিকৃত। সেটা ধীরে ধীরে সায়রীর পেছনে উঠে দাঁড়ালো। আমি চিৎকার করে উঠলাম, সায়রী! কিন্তু সে নড়ল না। সে শুধু আয়নার দিকে তাকিয়ে এত বছর পর তুমি আমাকে ছাড়তে পারলে না? পারলে না। আয়নার কাছে একটা ফাটল পড়ল, আর সেই ফাটলের ভেতর থেকে ঠান্ডা কালো ধোঁয়া বের হতে লাগলো। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আমি দৌড়ে সায়রীর দিকে যেতে চাইছিলাম, কিন্তু আমার পা নড়ছিল না। মনে হচ্ছিল পুরো ঘরটা জমে গেছে। সায়রী হঠাৎ আমার দিকে তাকালো। তার চোখে এবার শান্তি। সে খুব আস্তে বলল, ধন্যবাদ কেজিন। আমার বুক ধক করে উঠল। কিসের জন্য? সে একটু হাসল। এই প্রথম তার হাসিটা ভয়ঙ্কর লাগছিল না, বরং খুব স্বাভাবিক। সে বলল, আমাকে আবার তুমি সুন্দর মানুষ ভাবার জন্য। ঠিক তখনই আয়নাটা হঠাৎ জোরে ফেটে গেল। কাঁচের টুকরো চারিদিকে ছিটকে পড়ল। ঘরের লাইট নিভে গেল। কয়েক সেকেন্ড পুরো ঘর অন্ধকার। আমি শুধু বাতাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। তারপর ধীরে ধীরে লাইট আবার জ্বলে উঠল। আমি চোখে দেখলাম, চারিদিকে তাকালাম। ঘরে
তো গল্পটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর পরের গল্প আসছে আগামীকাল রবিবার। আর আমাদের চ্যানেলটিতে প্রত্যেক শনিবার আর রবিবার গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন।